সরি এভরিওয়ান, আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল, সো আবার একটু সবাই চলে আসো। হ্যাঁ, আবার একটু সবাই চলে আসো। আমরা আবার একটু মেনশন দিয়ে দেই। এটা আসলে হচ্ছে যে একটু নেটের হঠাৎ করে মনে হয় বৃষ্টি হয়েছে না অনেক, তো বৃষ্টি হওয়ার জন্য নেটের অনেক আপ ডাউন হচ্ছিল আর কি, সো সেখান থেকে এরকম সমস্যা হয়েছে। ওকে, ওকে। আচ্ছা, এখন হয়তো নেটে দেখতে পাচ্ছ তো। আচ্ছা, সবাই একটু আসুক, অনেকে আবার একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল তো। হ্যাঁ হ্যাঁ, একটু ব্রডকাস্টের নেট প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, ওকে, আবার মেনশন দিয়ে দিছি সবাইকে, সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি, রাইট? সবাই মিলে যেন ক্লাস করতে পারি। ওকে, তাহলে আমরা রাসায়নিক গঠন, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে কি, ওর রাসায়নিক গঠন। এটা কি পড়ছি দেখো তো, ওর রাসায়নিক গঠন। ঠিক আছে, রাসায়নিক গঠন নিয়ে আমরা এতক্ষণ পড়ছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে পয়েন্ট। এখন এদের মধ্যে একটা জিনিস থাকে, ক্রস লিঙ্ক হিসেবে গঠন থাকে। ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কোনটা? জাইলোগ্লুকান। তাহলে দেখো আমার এটা কি, জাইলোগ্লুকান। এই প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তার মানে ও কি করে, ধরো এই যে প্রাচীরগুলা যখন তৈরি হবে, ধরো এরকম প্রাচীর তৈরি হয়েছে, এদেরকে একটার সাথে আরেকটাকে সংযোগ রাখতে হবে না? হ্যাঁ, সংযোগ রাখতে হবে না? এই সংযোগ রাখাটা ক্রস লিঙ্ক, মানে ওদেরকে লিঙ্ক করা, সংযুক্ত করা, এটার কাজ হচ্ছে জাইলোগ্লুকানের। কার কাজ? জাইলোগ্লুকান। তাহলে জাইলোগ্লুকান কি কাজ করে? এদেরকে ক্রস লিঙ্ক করে। তার মানে একটার সাথে আরেকটাকে যুক্ত করে। কি করে? যুক্ত করে দেয়। ঠিক আছে, এইটা ক্লিয়ার? তাহলে জাইলোগ্লুকান প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করবে। আচ্ছা, গেল এটা। ওকে, তাহলে এতটুকু ডাউট নাই আশা করি। তাহলে এবার আমরা সূক্ষ্ম গঠনে চলে যাব। কিসে চলে যাব? সূক্ষ্ম গঠন। একটু খেয়াল করো, তার মানে হচ্ছে, ধরো আমরা দেখতেছি, ধরো তুমি একটা চোখের সামনে দেয়াল দেখতেছো, এই দেয়ালের সূক্ষ্ম গঠন, তুমি যদি এই দেয়ালটাকে ভেঙে চিন্তা করো, কি কি পাবা? তুমি দেখবা এই দেয়ালের মধ্যে অনেকগুলো সিমেন্ট আছে, সিমেন্টের পরে মানে ভিতরে দেখবা ইট আছে, তাই না? ইটের ভিতরে তুমি দেখবা, ইটের একদম ভিতরে ইটটা কি দিয়ে বানানো? মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে বানানো, তাই না? মাটি দিয়ে ইটটা বানানো। তাহলে তুমি এরকম একটা কিছুর ভাঙলে তার ক্ষুদ্রতম জায়গা পর্যন্ত যাইতে পারবা, তাই না? ক্ষুদ্রতম জায়গা পর্যন্ত যাইতে পারবা। তার মানে আমি যদি এখন চিন্তা করি, এই যে কোষ প্রাচীর, এই যে কোষের প্রাচীর, এটা তো বড় একটা অংশ দেখা যাচ্ছে, তো এটার ক্ষুদ্রতম একক কি? কিভাবে এই প্রাচীরটা হইলো? আমরা বলি না এই যে বিন্দু, আরে এটা ভুলে গেলাম কেন। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল, এরকম একটা কিছু বলে, তাই না? তো এই যে ছোট ছোট বালুকণাগুলাই তো মহাদেশ বানাইছে, ছোট ছোট এই বিন্দু বিন্দু জলই তো তোমার সাগর বানাইছে। তো ছোট ছোট জিনিস দিয়ে একটা বড় জিনিস হয়, তাই না? তো এখন এই সূক্ষ্ম গঠনে আমরা জানবো যে ওর এই জায়গায় কি কি দিয়ে কিভাবে ওর হইছে, সবচেয়ে ছোট জিনিসটা কি, সেটা থেকে কেমনে হইছে বড়, এগুলো আমরা জানবো। তো প্রথমেই আসি আমরা সেলুলোজ। কি বলছে? সেলুলোজ।
সেলুলোজ একদম ক্ষুদ্রতম একক সেলুলোজ। এরকম বলা হচ্ছে প্রায় 1000টা সেলুলোজ মিলিত হয়ে তোমার এখান থেকে কি তৈরি করছে? সেলুলোজ চেইন। তো ধরো এটা একটা সেলুলোজ, এরকম একটা সেলুলোজ, ধরো এইটা একটা সেলুলোজ, তাহলে এরকম 1000টা সেলুলোজ, ধরো এরকম একটার পর একটা একটার পর একটা এইভাবে করে করে এরকম সেলুলোজ গুলা একটা চেইন তৈরি করছে। কি তৈরি করছে? একটা সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন তৈরি করছে। তাহলে সেলুলোজ গুলা মিলিত হয়ে সেলুলোজ চেইন। এখন এইরকম বলা হচ্ছে 100টা সেলুলোজ মিলে, কতগুলা? 100টা সেলুলোজ মিলে তোমার কি তৈরি করে? মাইসেলি। কি তৈরি করবে? মাইসেলি। ওকে, তাহলে দেখো জিনিস হচ্ছে আমার অনেকগুলো সেলুলোজ চেইন মিলে আমি একটা কি তৈরি করলাম? মাইসেলি বলা হয়। আচ্ছা, এই যে মাইসেলি 100টা সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি হলো, এই মাইসেলিটাই হচ্ছে ওর ক্ষুদ্রতম গাঠনিক একক। এটাই কি? এটাই হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ক্ষুদ্রতম গাঠনিক একক, ঠিক আছে? ক্ষুদ্রতম গাঠনিক একক। আচ্ছা, তাহলে মাইসেলি হচ্ছে ক্ষুদ্রতম গাঠনিক একক। তোমাদেরকে যদি এখন থেকে বলা হয় যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি, এটা বলবা মাইসেলি। আচ্ছা, তো এরপরে বলা হচ্ছে এই যে দেখো মাইসেলি হলো, এবার এই যে মাইসেলি 20টা মাইসেলি, কয়টা? 20টা মাইসেলি মিলে, ধরো এরকম মাইসেলি অনেকগুলা মাইসেলি এরকম মিলে 20টার মতো মাইসেলি মিলে বলা হচ্ছে যে আমার কি তৈরি করছে? একটা মাইক্রোফাইব্রিল। এই জিনিসটা কি দেখো, এটা 20টা মাইসেলি মিলে আমার এখানে কি তৈরি করছে? একটা মাইক্রো মানে কি? ছোট, তাহলে মাইক্রোফাইব্রিল। ওকে, ফাইন। এবার এই মাইক্রোফাইব্রিল, চিকন যে মাইক্রোফাইব্রিল, এগুলো কয়টা তৈরি হয়েছে? এগুলো তৈরি হয়েছে হচ্ছে ভাইয়া 250টা। 250টা কয়টা? 250টা মাইক্রোফাইব্রিল মিলে তোমার কি তৈরি করছে? ম্যাক্রোফাইব্রিল। তাহলে এটা কি এবার? ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে? তাহলে এই ছোট ছোট মাইক্রোফাইব্রিল গুলা মিলিত হয়ে আমার কি তৈরি করছে? ম্যাক্রো। ঠিক আছে? ম্যাক্রোফাইব্রিল কয়টা? 250টা। 250টা ম্যাক্রোফাইব্রিল, বড় বড় সুতা। এখন এই ম্যাক্রোফাইব্রিল গুলা পরবর্তীতে কতগুলা ম্যাক্রোফাইব্রিল মিলে কি তৈরি করে? একটা তন্তু তৈরি করে। কি তৈরি করবে? একটা তন্তু, ফাইবার। এবার এই অনেকগুলা ফাইবার মিলে একটা ফাইবার একটার সাথে একটা এমনি ফাইবার, ধরো এই যে ফাইবার এভাবে ফাইবার গুলা মিলে ওরা কি তৈরি করছে? একটা প্রাচীর তৈরি করছে। তাহলে এই তন্তুগুলা থেকেই পরবর্তীতে আমার কি তৈরি হয়েছে? প্রাচীর। ওকে, এতটুকু। তাহলে আমরা দেখো এই জায়গাটায় কি সবাই বুঝতে পারছো কিনা আমার জিনিসটা, যে এখানে সূক্ষ্ম গঠনে আমরা কি বলতেছিলাম? যে সেলুলোজ অনেকগুলো 1000টা সেলুলোজ মিলে কি বলছি? 1000টা সেলুলোজ মিলে আমার এই জায়গায়, হ্যাঁ, 1000টা সেলুলোজ মিলে আমার এই জায়গায় কি তৈরি হচ্ছে? সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন তাহলে হইলো এক ছোট থেকে একটু বড় হইলো। এবার 100টা সেলুলোজ চেইন মিলে আমার একটা মাইসেলি হয়। এবার এরকম মাইসেলি 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল হয়। 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল। এরপরে বলা হচ্ছে এরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলে আমার একটা ম্যাক্রোফাইব্রিল হয়। তার মানে ধরো এটা একটা মাইক্রোফাইব্রিল, এরকম আরো আমি 250টা নেই, 250টা মাইক্রোফাইব্রিল মিলে আমার একটা ম্যাক্রোফাইব্রিল হয়। এরপরে এই ম্যাক্রোফাইব্রিল গুলা মিলিত হয়ে বলা হয় যে অনেকগুলা, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, বলা হয় যে অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলে একটা তন্তু হয়। আর এই তন্তুগুলাই তোমার এভাবে কানেক্টেড হয়ে ওরা কি তৈরি করে? প্রাচীর তৈরি করে। প্রাচীর তৈরি করে। ফাইব্রিল কি? ফাইব্রিল এটা হচ্ছে সুতা।
ফাইব্রি জিনিসটার মানে হচ্ছে সুতার মতো একটা গঠন। তাহলে মাইক্রোফাইব্রিল, মাইক্রো মানে ছোট 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 সুতা, আর ম্যাক্রো মানে বড় বড় সুতা, বুঝছো? ফাইব্রিল মানে হচ্ছে এখানে বোঝায় সুতা, সুতা জিনিসগুলা, এগুলাকে ফাইব্রিল দিয়ে আমরা বলি এইভাবে। ওকে, তাহলে আমরা এইখানে কিন্তু এগুলাই দেখলাম। আবারও বলতেছি, এইটা সেলুলোজ থেকে সেলুলোজ চেইন থেকে মাইসেলি, মাইসেলি থেকে এরপরে কি হয় মাইক্রোফাইব্রিল, 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল, তারপরে কি এখানে হচ্ছে আমার মাইক্রোফাইব্রিল 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা মাইক্রোফাইব্রিল, এরপরে আমরা বললাম অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে, হ্যাঁ অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে একটা তন্তু, আর তন্তুগুলা পরবর্তীতে প্রাচীর তৈরি করে। এই ব্যাপারগুলো দেখছো? হ্যাঁ, তো তুমি এই ছবিটার এখানে দেখো, এখানে এটাই বুঝাচ্ছি। দেখো প্রথমে সেলুলোজ চেইনগুলো আস্তে আস্তে কি হলো মাইসেলিগুলো আস্তে আস্তে মাইক্রোফাইব্রিল থেকে এগুলো দেখো, এটা একটা মাইক্রোফাইব্রিল, এরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল, এই যে এটা হচ্ছে ম্যাক্রোফাইব্রিলের ছবি। হ্যাঁ, ম্যাক্রোফাইব্রিল, এই ম্যাক্রোফাইব্রিলগুলো আরো অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে আমার কি তৈরি করতেছে, এইদিকে দেখো এগুলো হচ্ছে ফাইবার, এই যে তন্তু, এই যে দেখো এরকম তন্তু, দেখছো এরকম তন্তু। তাহলে এরকম কি করতেছে, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে একটা তন্তু তৈরি করতেছে, ঠিক আছে? আর এই তন্তুগুলাই পরবর্তীতে আমার কি পরিণত হচ্ছে, প্রাচীরে পরিণত হচ্ছে। এতটুকু। মাইক্রো এবং ম্যাক্রো, একজন বলছে ম্যাক্রোর মধ্যে পার্থক্য কি, আকারের পার্থক্য, একটা ছোট একটা বড়, একটা ছোট আকার একটা বড় আকারের, ঠিক আছে? একটা ছোট একটা বড়, এইটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, ওকে, এখন আসো তাহলে ভাইয়া এই জিনিসটা আমরা কেন পড়লাম, এটা কিসে কাজে লাগতে পারে? মেইনলি এটা তোমাদের এমসিকিউতে প্রচুর আসে, এমসিকিউতে এটা প্রচুর আসে। হ্যাঁ, এটা এমসিকিউতে অনেক আসার মতো একটা টপিক। এমসিকিউতে কিসে আসার মতো? এমসিকিউতে আসার মতো একটা টপিক। আচ্ছা, এবার আসো কোষ প্রাচীরের কাজ কি। তুমি যদি একটু চিন্তা করো, ভাই আমরা এই কোষ প্রাচীর, তার চারপাশে এরকম একটা জিনিস আছে, এটার কাজ কি হইতে পারে? কাজ কি? তো প্রথম পয়েন্ট আমরা দেখি, আলোচনা করি, নির্দিষ্ট আকৃতি দান করা। কি দান করা? দেখো, নির্দিষ্ট আকৃতি দান করবে। তার মানে ওর একটা নির্দিষ্ট যেমন ধরো একটা কোষ এমন হবে, তাহলে এই আকৃতিটা, একটা কোষ একটু বাঁকাতেরা হবে, তাহলে এই আকৃতিটা কেন আসে? কোষ প্রাচীরের জন্য। কোষ প্রাচীর ফিক্স করে দেয়। ধরো একটা রুমের সাইজ কেমন হবে, এটা যেমন কি ফিক্স করে দেয়, এই যে কোষ মানে দেয়ালটা ফিক্স করে দেয় না, যে আচ্ছা এই রুমটা এতটুকু হবে, তাই না? তো এরকম ব্যাপার এখানে। এরপরে বলছে আঘাত হতে রক্ষা করে। কিসে থেকে রক্ষা করবে? আঘাত থেকে রক্ষা করবে। তার মানে ওরে তুমি যাই করো ও ওর মতো, হ্যাঁ, ওকে তুমি কিছু করতে পারবে না, ওর একটা শিল্ড আছে, একটা এরকম আবরণী দিয়ে রাখছে, ঠিক আছে? এটা হচ্ছে বলছে, এটা কি দিয়ে রাখছে? আবরণী একটা এরকম দিয়ে রাখছে, এটাকে বলে কোষ প্রাচীর। আচ্ছা, পানি ও লবণ শোষণে সহায়তা করে। পানি এবং লবণ শোষণে এটা সহায়তা করে এবং অন্য কোষ থেকে পৃথক করে, অন্য কোষ থেকে পৃথকও করে। তাহলে এই জিনিসগুলো, তাহলে আঘাত হতে রক্ষা, পানি ও লবণ শোষণে সহায়তা, অন্য কোষ থেকে তাকে পৃথক করে দেওয়া, অন্যান্য কোষ থেকে তাকে কি করে দেওয়া? পৃথক করে দেওয়া, এই জিনিসগুলো। তাহলে দেখো আমার কোষ প্রাচীরের কাজ মোটামুটি এগুলাই। তোমরা চাইলে একটু আস্তে আস্তে লিখে নিতে পারো। তাহলে আমরা আকার আকৃতি ধরে রাখবে, ওকে আত্মরক্ষা দিবে, হ্যাঁ, ওকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করবে, পানি ও লবণ শোষণ, বিভিন্ন জায়গা থেকে পানি ও লবণ নিয়ে নিতে পারবে। এই কোষ প্রাচীর কি করবে? পানি লবণ এগুলাকে ওর ভিতরে রেখে দিবে, অন্য কোষ থেকে ওকে আলাদা করবে। তার মানে এই প্রাচীরটা ওকে আরেকটা কোষ থেকে আলাদা করে রাখতেছে, ঠিক আছে? এই কাজগুলাই হচ্ছে নর্মাল একটা কোষ প্রাচীরের কাজ। একটা দেয়াল যে কাজটা করে সেই কাজটাই ও করতেছে, তাই না? সিম্পল। ওকে, এগুলা মেইন বেসিক কিছু জিনিস একটু পড়ে রাখলে, এগুলো এত কিছু না, এগুলা জাস্ট এমনি জানার জন্য আর কি, তুমি একটু জেনে রাখলা, পড়লা। আচ্ছা, এবার আসো প্রোটোপ্লাজম। এবার আমাদের ইম্পর্টেন্ট, তাহলে কোষ প্রাচীর গেল, কোষ প্রাচীর ডান, বাইরের একটা। এখন দেখো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম জিনিসটা কি আগে বুঝতে হবে।
তাহলে প্রথমেই বলা হচ্ছে, দেখো, কোষের অভ্যন্তরে স্বচ্ছ স্বচ্ছ আঠালো আঠালো এবং জেলির ন্যায়, কিসের মতো? জেলির ন্যায়, জেলির ন্যায় অর্ধতরল 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 কলয়েডাল কলয়েডাল সজীব পদার্থকে, সজীব পদার্থ, সজীব মানে কি? জীবিত, তাই না? জীবিত, মরা জিনিস থাকবে না। ওকে, তাহলে বলছে প্রোটোপ্লাজম কি? একটা কোষের ভিতরে, অর্থাৎ কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আছে সবই হচ্ছে প্রোটোপ্লাজম। তো ধরো এই হলুদ যে অংশটা এই কোষের ভিতরে দেখতেছো, কোষের বাইরে যে হলুদ অংশটা, হ্যাঁ, এই যে হলুদ, এই যে এই হলুদ জায়গাটা, এটা হচ্ছে কোষ প্রাচীর। আর ওর ভিতরে যা কিছু আছে সবই হচ্ছে প্রোটোপ্লাজম, সবই কি? প্রোটোপ্লাজম। আচ্ছা, তাহলে আবার একটু এই জায়গাটা আলোচনা করি। দেখো, হ্যাঁ, তাহলে কোষের অভ্যন্তরে স্বচ্ছ, একদম ক্লিয়ার, তুমি দেখতে পারবা, একদম ক্লিয়ার, কোনো ঘোলাটে কিছু না, একটু আঠালো হবে। কেমন হবে? একটু আঠালো হবে, হ্যাঁ, একটু আঠালো, স্টিকি স্টিকি, জেলির যেমন মতো। জেলি কেমন? একটু আঠালো হয় না? জেলির ন্যায়, জেলির মতো। অর্ধতরল, তার মানে কি? জেলি কেমন? জেলি কি পুরোপুরি তরল? তরল না, অর্ধতরল, তাই না? অর্ধতরল হবে। এরপরে কলয়েডাল, এরপরে পয়েন্টে কি বলছি? কলয়েডাল, তার মানে ওরা একটু দানা 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 থাকে। কলয়েডাল কি? ওরা পানি ধরে রাখতে পারে, একটু দানা 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 থাকে, আকারে একটু বড় হয়। মানে দেখো, অণুগুলা দুই রকমের হতে পারে, একটা ক্রিস্টালয়েড, একটা কলয়েড। ক্রিস্টালয়েড গুলা একদম ছোট 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 ছোট, হ্যাঁ, আর কলয়েড গুলো একটু আকারে বড়। তাহলে এগুলো হচ্ছে কলয়েডাল, একটু কলয়েডাল, আকারে একটু বড়, হ্যাঁ। আচ্ছা, এবং লাস্টে বলছে সজীব পদার্থ, তার মানে জীবিত, মরা জিনিস থাকবে না, সব সজীব থাকবে। এই জিনিসগুলো হচ্ছে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য। আচ্ছা, প্রোটোপ্লাজমে কতটুকু পানি থাকে ভাইয়া? আমরা মাত্র বললাম, একটু আগে শিখলাম যে 70 থেকে 90% কি থাকে? পানি। 70 থেকে 90% কি থাকবে? পানি থাকবে। ওকে, 70 থেকে 90%, তাহলে পার্সেন্টেজটাও শিখে ফেললা, কত পার্সেন্ট, এগুলো এমসিকিউ তার আগে। কিন্তু এখন এই জায়গায় দেখো, বিজ্ঞানী হাক্সলে একটা কথা বলছেন। তিনি বলছেন প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। ভেরি ইম্পর্টেন্ট লাইন, দেখো, খুবই সিগনিফিক্যান্ট একটা লাইন বলছেন। প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। কেন? কেন প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি? কেন? দেখো, এই প্রোটোপ্লাজমের ভিতরেই কি আছে? অঙ্গাণু আছে, কোষের নিউক্লিয়াস আছে, যেই সকল প্রক্রিয়া একটা কোষকে জীবিত রাখার জন্য যত ধরনের প্রক্রিয়া হয়, যা যা ঘটে, সবই তো প্রোটোপ্লাজমে, সবই কি? প্রোটোপ্লাজমে। তাহলে আমরা বলতেই পারি প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। তার মানে তুমি যে জীবিত আছো, তোমার যে জীবন আছে, প্রাণ আছে, এই প্রাণটা কিসের উপরে দাঁড়ায় আছে? এই প্রোটোপ্লাজমের উপরে। প্রোটোপ্লাজম যদি না থাকতো তাহলে কিন্তু তোমার কোনো প্রাণ নাই, তোমার জীবন নাই, তোমার কিছুই নাই। তো এই জিনিসটা বলা হয়, বিজ্ঞানী হাক্সলে বলে গেছেন যে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। ওকে, সবাই নোট করতেছো তো? বলো, হ্যাঁ, সবাই নোট করবা, কিন্তু নোট করতে হবে। ওকে, নোট করবা। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে দেখতেছো, তাহলে আমার এই ভিতরে যা কিছু আছে, এই যে আমরা এখানে যদি দেখি এভাবে, এর ভিতরে যা কিছু আছে, এই যে ভিতরে যা কিছু এই ভিতরে আছে, এইগুলা যা আছে, সব কি? সবই হচ্ছে আমার প্রোটোপ্লাজম। এই ভিতরে যা আছে সবই প্রোটোপ্লাজম। সব কি? প্রোটোপ্লাজম। বুঝছো? এখানে যা আছে সবই প্রোটোপ্লাজম। ওকে, শেষ। এখন এই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য, এটা আমরা অলরেডি একটু আগে বলছিলাম যে, দেখো কি বলছে, ওর বৈশিষ্ট্য অর্ধস্বচ্ছ বর্ণহীন। অর্ধস্বচ্ছ বর্ণহীন, অনেক সময় স্বচ্ছ বলি আমরা, দানাদার ও কলয়েডাল, একটু দানা দানা থাকবে। কলয়েডাল মানে পানি ধরে রাখবে, এবং ওর আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি। আপেক্ষিক গুরুত্ব মানে কি? এখানে আমরা বুঝাই ঘনত্ব। ওর ঘনত্বটা কি?
পানি থেকে বেশি, পানি থেকে ওর ঘনত্বটা একটু বেশি হয়। কারণ এই ধরো পানি যেমন একটু, পানিকে দেখলে মনে হয় না যে একটু পাতলা পাতলা, কিন্তু এইটাকে দেখলে তোমার মনে হবে আরেকটু ঘন। সো এই কারণে বলছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা এখানে যে পানির তুলনায় কতটুকু ঘন সেটা বোঝাই। তাহলে এই যে বলছে আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি, তার মানে পানির থেকে একটু বেশি ঘন হবে, তাই না? ওরা একটু ঘন হবে। ওকে, ওকে, আচ্ছা সবাই নোট করছো? আমি তোমাদের নোটের ইয়েটাও দেখবো, ঠিক আছে, নোটের ব্যাপারগুলোও দেখবো। এবার আসো এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গা থেকে একটু দেখো আমাদের প্রোটোপ্লাজম। আচ্ছা তোমাদের হয়তো তোমরা প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম অনেকে হয়তো পড়ো নাই, আমি তোমাদেরকে শিখাই দেবো একটু পরে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম কি জিনিস, ঠিক আছে? প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম কি জিনিস সেটা আমি তোমাদের একটু পরে দেখাই দিব। ওকে, আচ্ছা তো এখন দেখো প্রোটোপ্লাজমে আমরা যেটা বলতেছি, হ্যাঁ খেয়াল করো, প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো, কিসের মতো বলা হয় যে প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো, এরা তো আর বৈশা থাকে না, থাকে জলস্রোতের মতো যে চলন দেখা যায়, যে চলন দেখা যায় তাকে কি বলা হয়? আবর্তন বা সাইক্লোসিস। তাকে কি বলা হয়? আবর্তন বা সাইক্লোসিস। ওকে, সাইক্লোসিস বা ইংলিশে যদি আমরা এইভাবে লিখি হচ্ছে সাইক্লোসিস, ঠিক আছে, সাইক্লোসিস। তাহলে এই যে প্রোটোপ্লাজমের ভিতরে তুমি দেখো, এটা প্রোটোপ্লাজমের ভিতরে এরকম জলস্রোতের মতো পানির মতো একটু চলাচল করতেছে, চলাচল করতেছে। এই জিনিসটাকে আমরা বলি কি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে প্রোটোপ্লাজমের চলন। এই চলন বা এটাকে আমরা ইংলিশে নাম বলি কি? সাইক্লোসিস, সাইক্লোসিস বা আবর্তন। ওকে, তার মানে কি চলতে থাকে এরকম, এটা তো স্থির হয়ে বসে থাকে না। তো এখন এইটা দুই ধরনের, কয় ধরনের বলছে দেখো, এটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে একমুখী, 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 এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বারে হচ্ছে, দুই নাম্বারে, এক নাম্বারে একমুখী, দুই নাম্বারে হচ্ছে বহুমুখী, বহুমুখী, একমুখী আবর্তন, বহুমুখী আবর্তন। যে চলনে প্রোটোপ্লাজম, খেয়াল করো দেখো, প্রোটোপ্লাজম একটি গহ্বরকে, একটি গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেটাকে বলা হয় একমুখী আবর্তন। তার মানে দেখো, ধরো আমার এটা হচ্ছে একটা কোষ, হ্যাঁ এটা হচ্ছে আমার একটা কোষ, তাহলে এই কোষের এই জায়গায় একটা ধরো গহ্বর আছে, ওকে। তো ধরো এই গহ্বরটাকে ঘিরে যদি আমার এই প্রোটোপ্লাজমের তরলগুলা এমনি ঘুরতে থাকে, এমনি ঘুরতে থাকে, তাহলে এইটাকে আমরা কি বলি? একমুখী, একমুখী, একমুখী আবর্তন, মানে একটাকে ঘিরে এমনি ঘুরতেছে। ওকে, ওকে, এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে, উদাহরণ পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝি, ঠিক আছে, পাতা ঝাঁঝি। ওকে, এবার আসো বহুমুখী আবর্তন। বহুমুখী আবর্তনটা কি বলছে? যে দেখো, যে চলনে প্রোটোপ্লাজম কতগুলো, কতগুলো গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে, মানে অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো জিনিসটা হচ্ছে এরকম যে দেখো, ধরো আমার এরকম একটা কোষ, এই কোষের ভিতরে অনেকগুলা গহ্বর আছে, ধরো এরকম অনেকগুলা গহ্বর আছে, হ্যাঁ। এই যে গহ্বরগুলা প্রত্যেকটা এক একটা এক এক দিকে এমনি ঘুরতেছে, কোনোটার চলন কোনোটার এইদিকে, 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 হ্যাঁ, বিভিন্ন ভাবে এক একটা গহ্বরকে ঘিরে এক এক ভাবে ঘুরতেছে এই প্রোটোপ্লাজম গুলা। কোনোটা এইভাবে যাচ্ছে, কোনোটা এইভাবে যাচ্ছে, কোনোটা এইভাবে যাচ্ছে, ঘুরতেছে। এই যে একটা বহুমুখী ঘোরা, এটাকে বলা হয় বহুমুখী আবর্তন। এটাকে কি বলা হয়? বহুমুখী আবর্তন। তাহলে ফার্স্টলি একমুখী আবর্তন, সেকেন্ডলি বহুমুখী আবর্তন, ঠিক আছে? তাহলে এইটা চিত্র আঁকা লাগবে না, এটা চিত্র আঁকা লাগবে না, শোনো এটার চিত্র আঁকা লাগবে না, এটা জাস্ট এমনি এমসিকিউ, এমসিকিউ, এটা এমসিকিউ তে, হ্যাঁ এটা এমসিকিউ হিসাবে, আর কিছু লাগবে না এটার, এটার এমসিকিউ আর কিছু না।
আচ্ছা, তাহলে এইটুকু আমাদের ডান। তাহলে একটা হচ্ছে একমুখী, বহুমুখী। এখন এই বহুমুখী আবর্তনের একটা উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ট্রাডেসান্টিয়া। ট্রাডেসান্টিয়া এটা হচ্ছে ওর উদাহরণ, ট্রাডেসান্টিয়া। ওকে, তাহলে একমুখী আবর্তন আর বহুমুখী আবর্তন। ক্লিয়ার? সর্টেড আউট? ডান। তাহলে আমাদের আরেকটা টপিক আমাদের ক্লিয়ার হয়ে গেল, রাইট? আমাদের আরেকটা টপিক ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেখো কোনো ডাউট আছে কিনা? আজান দিচ্ছে, আমরা একটু জাস্ট ওয়েট করি। তোমরা সবাই বলো কারো প্রবলেম থাকলে। ট্রাডেসান্টিয়া একটা উদ্ভিদ, ট্রাডেসান্টিয়া এক ধরনের উদ্ভিদ, ঠিক আছে? তোমাদের প্রবলেম থাকলে বলো। আর কেমন লাগতেছে ক্লাসে সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া ক্লাসে কেমন লাগতেছে, আরো পড়াবো, আরো এই যে কন্টেন্টগুলো, স্লাইডগুলো অনেক পরিষ্কার লাগতেছে না? বলো তো কেমন, একটু সুন্দর লাগতেছে না যে ভাই একটা সুন্দর করে সাজানো? কেমন লাগতেছে স্লাইড কন্টেন্ট মিলায়? বলো এইটুকু দেখি। দেখি সবাই একটু জানাও। আর আজানের ইয়েতে একটু অফ রাখি 1 মিনিট। ওকে, আচ্ছা তাহলে আমরা ওকে এগুলো পড়লেই হবে কিনা? হ্যাঁ শোনো, এগুলো পড়লে হবে, হয়ে যাবে, মোর দেন এনাফ। বাট তাও আমি তোমাদেরকে অলওয়েজই সাজেস্ট করবো একটু বইটা খুলতে, বুঝছো? অলওয়েজই বলবো একটু বই খুলতে। ওকে, এটা আমি তোমাদের অলওয়েজই সাজেশন দিব যে একটু বইটা খুলবা। যতই ভাইয়া সব পড়াই দেই ক্লাস কন্টেন্টে স্লাইডেই সব এমন জিনিস যে এগুলোর বাইরে কিছু আসার মতো না। হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে এবার আমরা, তাহলে তোমরা নোট করতেছো আমি আশা রাখি, তাই না? আমি আশা রাখি তোমরা নোট করতেছো। ওকে, এবার আসো কোষ ঝিল্লি। তাহলে কোষ প্রাচীরের ভিতরে, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস আমি বলবো ভাবছিলাম, প্রোটোপ্লাজমের সাথে এটা বলে দিই। তোমরা জানো সাইটোপ্লাজম কি? তোমাদের কি গত ক্লাসে এটা বোঝানো হয়েছিল যে সাইটোপ্লাজম কি? হ্যাঁ, সাইটোপ্লাজম জিনিসটা কি পারবা কেউ? হ্যাঁ, সাইটোপ্লাজম জিনিসটা কি?
কে গত ক্লাসে এটা পড়ছো? সাইটোপ্লাজম জিনিসটা কি বলো তো? সাইটোপ্লাজম জিনিসটা কি পড়ানো হয়েছে? জানো? একজন বলছেন না। আচ্ছা, আরেকজন সে আমার সূত্রটা জানে। কেমনে জানলো? তামিমা তুমি কেমনে জানলা? এটা তো আমি সূত্রটা বানাইছি। আমি বলি এইভাবে। ওকে, সো জিনিসটা হচ্ছে যে দেখো আমার প্রোটোপ্লাজম, আগে তুমি বুঝো সাইটোপ্লাজম কি। সাইটোপ্লাজম কোন অংশটুকু? হ্যাঁ, নিউক্লিয়াসকে বাদ দিলে বাকি যা থাকে সেটা সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বাদে, নিউক্লিয়াস বাদে বাকি সব, নিউক্লিয়াস বাদে বাকি বাকি সব, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে ধরো এটা এই, হ্যাঁ, কোষের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসকে বাদ দিয়ে, এইটারে বাদ দিয়ে আমার বাকি যা কিছু আছে এই পুরা জিনিসটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা কি? সাইটোপ্লাজম। ঠিক আছে, নিউক্লিয়াস বাদে বাকি যা আছে সেটাই সাইটোপ্লাজম। ওকে, আর তাহলে প্রোটোপ্লাজম কি? পুরো প্রোটোপ্লাজম তো পুরোটা, প্রোটো পুরোটা, প্রোটো পুরোটা, এভাবে মনে রাখবা প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম পুরোটা প্লাজম, তার মানে ও এই সাইটোপ্লাজম তো আছেই প্লাস নিউক্লিয়াস। তাহলে আমরা কি লিখতে পারি? প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস সহ এই সাইটোপ্লাজম সহ সবকিছু মিলায়ে প্রোটোপ্লাজম, সবকিছু মিলায়ে প্রোটোপ্লাজম। ঠিক আছে, এটা। তাহলে এখন যদি বলে যে সাইটোপ্লাজম কি, তাহলে মনে রাখবা ভাইয়া পুরো প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদে বাকি যা থাকে সেটা সাইটোপ্লাজম। ওকে, ও পাওয়ার প্লে এসএসসি 24 এ পড়াইছিলাম। আচ্ছা, ওইটা মনে রাখছো, বাহ, ভেরি গুড, ভেরি গুড। ব্রেইন তো দেখি একদম তুখর। হ্যাঁ, ব্রেইন তো দেখে একদম তুখর হয়ে গেছে। কি রে ভাই, তোমরা তো তুখর মেধাবী, কি বলো? আচ্ছা, কাদেরকে পড়াচ্ছি আমি? একদম বসদেরকে, তাই না? বসদেরকে। আচ্ছা, এবার আসি আমরা এই জায়গায় কোষ ঝিল্লির মধ্যে আমরা কি বলি দেখো। কোষ ঝিল্লি, তাহলে এখানে কি বলছে? কোষ ঝিল্লি। তাহলে কোষ প্রাচীর এর ভিতরে কি থাকে? ধরো এটা একটা কোষ প্রাচীর ছিল, এতক্ষণ আমরা অনেক আগে কোষ প্রাচীর নিয়ে পড়ছি। এই কোষ প্রাচীরের ভিতরে কি থাকে? কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের ভিতরে কি থাকে? কোষ ঝিল্লি। ঠিক আছে, কোষ ঝিল্লি। তাহলে আমরা বলতেছি যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত দ্বিস্তরী ঝিল্লি কোষকে আবৃত করে, তাকে তাকে আমরা কোষ ঝিল্লি বলে থাকি। তাকে আমরা কি বলে থাকি? কোষ ঝিল্লি বলে থাকি। ঠিক আছে, কোষ ঝিল্লি। তাহলে যে সূক্ষ্ম, তাহলে নেই একটা সূক্ষ্ম চিকন একটা আবরণ, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। হ্যাঁ, স্থিতিস্থাপক মানে কি? আবার আগের জায়গায় চলে আসবে। স্থিতিস্থাপক মানে কি? আবার আগের জায়গায় চলে আসবে। লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন দ্বারা গঠিত দ্বিস্তরী ঝিল্লি কোষকে আবৃত করে রাখে। কোষটাকে কি করে রাখে? আবৃত করে রাখে। তাকে কোষ ঝিল্লি বলে। তাকে কি বলে? কোষ ঝিল্লি বলে। তাহলে আমার চারটা ঘটনা, আবারও বলতেছি, সূক্ষ্ম মানে পাতলা, স্থিতিস্থাপক মানে আবার আগের জায়গায় চলে আসবে, ওর মানে ফিক্সড মানে ওর জায়গা, ওকে তুমি একটু প্রসারণ করলে আবার আগের জায়গায় চলে আসবে। বৈষম্য ভেদ্য মানে কি? ওর জিনিসটা সবাইকে ওর ভিতর দিয়ে ঢুকতে দিবে না। ধরো তোমার সামনে 10 জনকে আছে, বৈষম্য করবে। বৈষম্য ভেদ্য মানে 10 জন আছে, 10 জনের মধ্যে 5 জনকে ঢুকতে দিবে, 5 জনকে দিবে না। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হয় বৈষম্য ভেদ্য। তার মানে এই যে ঝিল্লিটা, আবরণটা, ও সবাইকে ঢুকতে দিবে না, কিছু কিছুকে ঢুকতে দিবে। এবং একটা কি লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন মানে কি? লিপোপ্রোটিন মানে হচ্ছে ভাইয়া লিপিড প্লাস প্রোটিন। লিপিড প্লাস প্রোটিন, এই জিনিসটা কি কি? লিপিড প্লাস প্রোটিন দ্বারা গঠিত এই দ্বিস্তরী ঝিল্লি কোষকে আবৃত করে রাখে। একটা দ্বিস্তরী, দুইটা স্তর বিশিষ্ট একটা আবরণ। ওকে, ওকে, ওকে। তাহলে আমাদের কোষ ঝিল্লির সংজ্ঞাটা বুঝলাম। তাহলে একটা কোষের ঝিল্লিটা, হ্যাঁ, কোষ ঝিল্লির সংজ্ঞা বুঝলাম। ওকে, ফাইন। এখন প্রথম
এই যে একজন স্মার্ট লোক, দেখছো আগেরকার লোকজন কি স্মার্ট, আগেকার লোকজন কি স্মার্ট। দেখো কার্ল নাগেলি সর্বপ্রথম এটার নামকরণ করেন, তাহলে কে নামকরণ করেন? কার্ল নাগেলি। কার্ল নাগেলি, ঠিক আছে, কার্ল নাগেলি। কার্ল নাগেলি সর্বপ্রথম এটা কি করেন? কার্ল নাগেলি সর্বপ্রথম নামকরণ করেন। সর্বপ্রথম এটার নামকরণ কে করেন? হ্যাঁ হ্যাঁ, লাল কালির জায়গাগুলো আমি একটু তোমাদেরকে পাতলা কালি লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কার্ল নাগেলি, তাহলে বিজ্ঞানীর নাম ইম্পর্টেন্ট, বিজ্ঞানীর নামটা হয়ে গেছে আমাদের, রাইট? আচ্ছা ফাইন। কাল নাগিনী একজন বলছে, কাল নাগিনী না? ওকে, কার্ল নাগেলি। আচ্ছা, তিনি সর্বপ্রথম এটার কথা বলেন। এবার আসো, এই জায়গায় কিছু তথ্য আমরা জানবো। এই যে ওর যে আবরণটা মানে কোষ ঝিল্লি, তো এখানে কি হয় দেখো, কিছু তথ্য জেনে নেই। কোষ ঝিল্লি ভাঁজ সৃষ্টি করে। কোষ ঝিল্লি কি করে? ভাঁজ সৃষ্টি করে, তাই না? একে কি বলে? মাইক্রোভিলাস বলে। তাহলে একে কি বলে? মাইক্রোভিলাস। মাইক্রোভিলাস বলে। আচ্ছা, তাহলে কোষ ঝিল্লিগুলা এরকম, ধরো একটা কোষ ঝিল্লি, এটা, তাহলে এটার কি হবে? এই যে এরকম, তাহলে ও এরকম ভাঁজ হচ্ছে না, ভাঁজ হয়ে হয়ে এরকম তৈরি করতেছে। এই জিনিসগুলোকে আমরা বলি মাইক্রোভিলাস। কি বলা হয় এগুলাকে? এগুলাকে বলা হয় মাইক্রোভিলাস। ওকে, তাহলে এটা হচ্ছে মাইক্রোভিলাস। দেখছো এরকম ভাঁজের মতো। এগুলো কোথায় পাওয়া যায়? ক্ষুদ্রান্ত্রে বা অন্ত্রগহ্বর বলা হয়। তাহলে এটা ক্ষুদ্রান্ত্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ক্ষুদ্রান্ত্রে এটা কি? প্রচুর, প্রচুর থাকে। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রে। কোথায় থাকে? ক্ষুদ্রান্ত্রে। হ্যাঁ, ওকে, ক্ষুদ্রান্ত্রে এই জিনিসটা অনেক বেশি। ওকে ফাইন। এবার আসো কোষের অভ্যন্তরে, এই যে ঝিল্লি আছে, এখন কোষের অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে কি বলা হয়? পিনোসাইটিক ফোস্কা। কি বলা হয়? পিনোসাইটিক, পিনোসাইটিক ফোস্কা বলে। ঠিক আছে, পিনোসাইটিক ফোস্কা। তাহলে কোষের অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে আমরা পিনোসাইটিক ফোস্কা বলি। তার মানে ধরো একটা কোষ, এরকম একটা কোষ, ওর ভিতরের দিকে এরকম ঢুকে গেছে, এই আবরণটা, ঝিল্লিটা, কোষ ঝিল্লিটা এর ভিতরের দিকে ঢুকে গেছে। এই যে একটা ভিতরের দিকে ঢুকে গেলে একটা ফোস্কার মতো দেখায়, হ্যাঁ, ফোস্কার মতো, এইটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। এটাকে কি বলা হয়? পিনোসাইটিক ফোস্কা। তাহলে আমরা কি বলতেছি? পিনোসাইটিক ফোস্কা জিনিসটা কি? যে কোষের অভ্যন্তরে অধিক প্রবিষ্ট। কথাটা কি বলছি? অধিক প্রবিষ্ট মানে ভিতরের দিকে ঢুকে গেছে, হ্যাঁ, অধিক প্রবিষ্ট যে মাইক্রোভিলাস থাকে, যে ভাঁজটা যেটা ভিতরের দিকে ঢুকে গেছে, এইটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। ওকে, পিনোসাইটিক ফোস্কা। তাহলে আমরা আরেকটা শব্দ এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে ভাইয়া পিনোসাইটিক ফোস্কা বলতে আমরা আসলে কি বুঝি, পিনোসাইটিক ফোস্কা বলতে কি বুঝি। ওকে, তো এখন আসো এই যে মতবাদ, মতবাদ নিয়ে, তাই না? মতবাদ নিয়ে আমরা জানবো। দেখো এই কোষ ঝিল্লির গঠনটা কেমন, কোষ ঝিল্লির গঠনটা কেমন সেই ব্যাপারটা নিয়ে আমরা জানবো, তাই কি না? কোষ ঝিল্লির গঠনে কি কি থাকবে, হ্যাঁ, কি কি থাকবে সেগুলা নিয়ে। আচ্ছা, তখন দেখো এক একজন এক এক ভাবে বলে গেছিল। কেউ বলছে না এটা এমনে এমনে, কেউ বলছে না এটা এমনে এমনে। এখন দুইটা মতবাদ আছে,
দুইটা মতবাদ, স্টাবলিশড মতবাদ আছে। একজন বলছে না এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, আরেকজন বলছে না ফ্লুইড মোজাইক মডেল। যে ওর গঠনটা, এই যে ওর কোষঝিল্লির গঠনটা কেমন হবে সেই ব্যাপারে যখন মতবাদ দিতে গেছে তখন দুইটা ভাগ হয়ে গেছে। এক দল বলছে না এটা স্যান্ডউইচ মডেল, আরেক দল বলছে না এটা ফ্লুইড মোজাইক মডেল। এখন স্যান্ডউইচ মডেল কোন বিজ্ঞানী দিয়েছেন একটু আসো, এটা নিয়ে আলোচনা করা উচিত, তাই না? কোন বিজ্ঞানী দিয়েছেন? এটা আমরা বলি ড্যানিয়েল অ্যান্ড ডেভসন। এই দুজন, ড্যানিয়েল অ্যান্ড ডেভসন এই স্যান্ডউইচ মডেলটা দিয়েছে। আর এই ফ্লুইড মোজাইক মডেল কেন দিছে? ফ্লুইড মোজাইক মডেল মানে এটা হচ্ছে যে ওর গঠনটা কেমন হবে। আরেকজন বলছে ফ্লুইড মোজাইক, নাম দিছে কি, ওর গঠনের নাম দিছে ফ্লুইড মোজাইক। এটা কোন বিজ্ঞানী দিছে? এটা দিচ্ছে বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন। বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন, ঠিক আছে? সিঙ্গার এবং নিকলসন এই দুইজন মিলে ফ্লুইড মোজাইক মডেল, আর ড্যানিয়েল অ্যান্ড ডেভসন মিলে স্যান্ডউইচ মডেল। এটা স্যান্ডউইচ মডেল, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কোনটা মানবো বলো তো? আমরা কোনটা মানবো? এখন আমরা কোনটা মানবো? এখন দেখো, প্রথমে আগে জেনে নেই, তারপরে আমরা মানামানির ব্যাপারটা আসতেছে। আগে স্যান্ডউইচ মডেল খেয়াল করো। স্যান্ডউইচ মডেল, এই স্যান্ডউইচ মডেলে কি বলছে? স্যান্ডউইচ খাইছো না? স্যান্ডউইচ চিনো? স্যান্ডউইচ মানে কি? দুই পাশে স্যান্ডউইচ যে আমরা খাই, দুই পাশে ব্রেড, মাঝখানে ওই মাংস, মেয়োনিজ এগুলো থাকে, তাই না? দুই পাশে কি? ব্রেড। তার মানে স্যান্ডউইচ জিনিসটাই এমন যে দুই পাশে একরকম, মাঝখানে আরেক রকম। কি বলছি? স্যান্ডউইচ জিনিসটা কি? দুই পাশে একরকম, মাঝখানে আরেক রকম। হ্যাঁ, এটাই তো। দেখো তাহলে দুই পাশে একরকম, মাঝখানে আরেক রকম। ওকে, দেখছো? আচ্ছা, তাহলে এই জায়গায় কেমন? দুই পাশে প্রোটিনের স্তর আর মাঝে লিপিড স্তর। তাহলে জিনিসটা হচ্ছে এখানে এরকম যে এই দুই পাশে হচ্ছে লিপিড স্তর, তাহলে ধরো এই যে মাঝখানে লিপিড আর দুই পাশে প্রোটিন, দুই পাশে প্রোটিন, ঠিক আছে? দুই পাশে প্রোটিন, এটা। তাহলে মাঝে লিপিড, দুই পাশে প্রোটিন। তাহলে এই যে দেখো এই পাশে প্রোটিন, তাহলে দুই পাশে সেম প্রোটিন, প্রোটিন, আর এইদিকে এটা লিপিড, লিপিড। তাহলে এই জিনিসটা, তাহলে দুই পাশে প্রোটিন ও মাঝে লিপিড, এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি স্যান্ডউইচ মডেল। ওকে, ওকে। ওকে, দেখো
একজন বলছে সানজিদুল মডেল সে দিবে। আচ্ছা যাই হোক, তুমি দিও, তোমার কোনো প্যারা নাই, তুমি দিতেই পারো। তো এইখানে আমরা স্যান্ডউইচ মডেল এইটুকু জানলাম যে আচ্ছা এইটা এই কাহিনী ভাইয়া, এখানে প্রোটিন আছে, দুই পাশে প্রোটিন মাঝখানে লিপিড, সো এই কারণে এটার নাম দিয়েছে স্যান্ডউইচ, দুই পাশে প্রোটিন মাঝখানে লিপিড। আচ্ছা, কিন্তু ফ্লুইড মোজাইক মডেল আরেক জিনিস, তাই না? এন্ড ফ্লুইড মোজাইক মডেল বলা হয় এইটা সবচেয়ে প্রচলিত, বা এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কনসেপ্ট, ঠিক আছে, সবচেয়ে প্রচলিত এটা স্যান্ডউইচ ফ্লুইড মোজাইক মডেল। তাহলে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল আর একটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, তো এখন আমরা এই জায়গায় দেখো ছবিটাতে সুন্দরভাবে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, ছবিটাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারতেছি কি, যে আমার এই যে দেখো ওর দুই পাশে প্রোটিন স্তর, দুই পাশে কি প্রোটিন, এই যে এইখানে প্রোটিন, এই দিকে প্রোটিন, প্রোটিন, হ্যাঁ, আর এই যে এটা কি, এই মাঝখানে হচ্ছে এটা লিপিড, দেখছো? তাহলে আমরা দেখেই বুঝতেছি দুই পাশে প্রোটিন মাঝখানে লিপিড, এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। এটা কি বলে? স্যান্ডউইচ মডেল। আচ্ছা, সিম্পল। এখন আসি ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেলে কি কি জিনিস থাকে এটা আমরা দেখব, এবং এইটার একটা ছবিটা আমি এখানে দেখে বুঝতে পারতেছি এখানে কেমন একটা, হ্যাঁ, বৈচিত্র্যময় একটা ছবি, কিন্তু আমরা একটা এক্সট্রা সুন্দর করে আমরা একটা ছবি আঁকবো, ঠিক আছে, ছবি আঁকবো নিজে, মানে আমরা যেভাবে প্র্যাকটিস করব পরীক্ষার খাতায় যেভাবে আঁকবো ওইরকম ভাবে একটা ছবি দেখি আমরা, এই ফ্লুইড মোজাইক মডেলের একটা ছবি, ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল। ওকে, তো ফ্লুইড মোজাইক মডেলে আমরা প্রথমেই আসি যে এরকম কি থাকবে, ফসফোলিপিড। এই যে দেখো এটা কি, এটা হচ্ছে একটা ফসফোলিপিড, একটা ফসফোলিপিড আমি এঁকে দেখাই এখানে, এই একটা ফসফোলিপিড, এই অংশটাকে বলা হয় ফসফেট হেড বা মাথা, ফসফেট মাথা, এটাকে কি বলবো, ফসফেট মাথা। আর এই অংশটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড লেজ, ফ্যাটি অ্যাসিড লেজ, ফ্যাটি অ্যাসিড লেজ, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড লেজ। তাহলে ফসফেট মাথা এবং ফ্যাটি অ্যাসিড লেজ, ফ্যাটি অ্যাসিড লেজ, তাহলে এই লেজটা, এই লেজটা, আর এই দিকে এটা হচ্ছে ফসফেট মাথা। ওকে, এটা পুরোটা একটা ফসফোলিপিড, ফসফোলিপিড মানে ফসফেট থাকবে সাথে লিপিডও থাকবে, এই যে ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, তো এরকম ফসফোলিপিড দ্বিস্তর থাকে, এই যে দেখো আমি এভাবে ফসফোলিপিড গুলো দেই, ফসফোলিপিড দিতে থাকি, ওকে, এটা এক স্তর, তাহলে আমরা এভাবে উল্টা দিক থেকে এভাবে, হ্যাঁ, এটা আরেক স্তর, এই, ঠিক আছে, এটা আরেক স্তরে, দেখো আমি কিন্তু এটাকে আরেক স্তরে দিয়ে দিছি, দেখছো? তাহলে দুইটা কিন্তু দুই দিকে, মানে ফসফেট মাথাগুলা দুই পাশে, ভিতরের দিকে ফ্যাটি অ্যাসিড লেজগুলা, এই, এই, ঠিক আছে। এখন এই জায়গায় এগুলো কি ফ্যাটি অ্যাসিড যে লেজ, লিপিড, লিপিড কি পোলার না নন পোলার, মানে ওরা কি তোমার পোল তৈরি করে, আমরা যেগুলো বলি মেরু, মেরু তৈরি করে, পোলার না নন পোলার? লিপিড তো পানিতে দ্রবীভূত হয় না, সো ওরা হচ্ছে নন পোলার। এটা কি নন পোলার, নন পোলার, নন পোলার মানে ওরা পানিতে দ্রবীভূত হবে না, ওদের কোনো পজিটিভ নেগেটিভ পোল তৈরি হয় না, তাহলে এরা হচ্ছে নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। আর এইদিকে এইটা হচ্ছে ফসফেট মাথা, পোলার, এটা কি পোলার, ওর কিন্তু পোল হবে, হ্যাঁ, পোলার মানে ওর পজিটিভ নেগেটিভ হতে পারে, পোলার ফসফেট মাথা। ওকে, গেল। তাহলে এটা কি ফসফোলিপিড দ্বিস্তর, এটা কি ফসফোলিপিড দ্বিস্তর, তাই না? এরকম।
তাহলে দেখো আমার এই যে পোলার মাথা, পোলার মানে যাদের মেরু, পানির প্রতি যারা আকর্ষণ, এই পোলার মাথাগুলো দুই পাশে, ঠিক আছে, এরা কি এভাবে দুই পাশে আছে, দুই পাশে মুখায় আছে। আর যেগুলা পানির প্রতি কোনো আকর্ষণ নাই, কিছু নাই, এরা ভিতরের দিকে, কারণ এরা বাইরে থেকে কোনো লাভ নাই, এরা কোনো আকর্ষণ করতে পারবে না, কিছুই করতে পারবে না, পানির প্রতি টান থাকবে না, কিছু থাকবে না, ওদেরকে ভিতরে এভাবে থাকে। তো এই জিনিসটা হচ্ছে একটা কি ফসফোলিপিড দ্বিস্তর, ফসফোলিপিড দ্বিস্তর, ঠিক আছে, বুঝা গেল? প্রথম পার্ট হয়ে গেছে, ফসফোলিপিড দ্বিস্তর। ওকে, এবার আসো প্রোটিন। কি থাকে? প্রোটিন থাকে। এখন এই জায়গায় প্রোটিনের, ধরো এইটুকু অংশ আমি একটু মুছে দিই, এই জায়গায় একটা প্রোটিন থাকবে, একটা প্রান্ত জুড়ে যদি প্রোটিন থাকে, খেয়াল করো, আমার একটা প্রান্ত জুড়ে যদি প্রোটিন থাকে, এইটাকে আমরা বলি কি, এই একটা প্রান্ত জুড়ে প্রোটিন থাকলে এটাকে আমরা বলে থাকি পেরিফেরাল। পেরিফেরি মানে কি? প্রান্ত। তার মানে একটা প্রান্ত জুড়ে প্রোটিনটা আছে, এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। কি বলা হবে? পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, একটা প্রান্ত জুড়ে প্রোটিনটা আছে, এটাকে আমরা কি বলবো? পেরিফেরাল প্রোটিন। আচ্ছা, তো গেল, ঠিক আছে, ভালো কথা। এবার আসো এই জায়গা থেকে, পুরোটা জুড়ে যদি প্রোটিন থাকে, ধরো আমার এই যে পুরোটা জুড়ে যদি আমার এরকম প্রোটিন থাকে, তাহলে এটাকে কি বলে? তাহলে এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। হ্যাঁ, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল মানে পুরোটা জুড়ে। তার মানে এই প্রোটিনটা দেখো পুরো স্তর জুড়ে এই প্রোটিনটা আছে, এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো কিছু প্রোটিন আছে এরকম লিপিডের সাথে, লিপিডের সাথে, এখানের সাথে ফসফোলিপিডের সাথে একটু যুক্ত। তাহলে এই যে লিপিডের সাথে যুক্ত এই প্রোটিনটাকে বলা হয় কি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি বলবো? লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিডের সাথে সংযুক্ত, তাহলে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, গেছে এটা। ওকে, তাহলে ফাইন। তাহলে আমরা মোটামুটি এই জিনিস জেনে ফেললাম, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, ডান, এতটুকু। আচ্ছা, তো এখন আসো যে এই যে প্রোটিন তো শেষ, তাহলে প্রোটিন তিন রকমের, একটা পেরিফেরাল মানে প্রান্তের দিকে যেটা আছে পেরিফেরাল প্রোটিন, পুরোটা জুড়ে যেটা আছে এটাকে বলতেছি আমরা ইন্টিগ্রাল প্রোটিন, মানে পুরোটা জুড়ে আছে। এরপরে এই যে এইটার পাশে যেটা আছে লিপিডের সাথে যেটা আছে সেটাকে আমরা বলতেছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা, এরপরে আসো এই জায়গায় যদি আমরা তারপরে যাই, আর কি আছে? শর্করা থাকতে পারে। তো জিনিসটা হচ্ছে দেখো, শর্করাগুলো যদি খেয়াল করো, একটু বুঝো, এই যে দেখো এই লিপিডের সাথে যদি আমার শর্করার চেইন থাকে, কি বলছি? লিপিডের সাথে যদি আমার শর্করা চেইন থাকে, তাহলে এটার নাম কি? তাহলে এটার নাম কি? দেখো, তাহলে এটার নাম হচ্ছে গ্লাইকো। গ্লাইকো মানে কি? শর্করা। তাহলে গ্লাইকোলিপিড, কারণ কি লিপিডের সাথে শর্করা আছে, সো এটাকে আমরা বলি গ্লাইকোলিপিড। আচ্ছা, আর যদি আমার এই প্রোটিনের সাথে, এই প্রোটিনের সাথে যদি শর্করা থাকে, খেয়াল করো, এই প্রোটিনের সাথে যদি আমার শর্করা থাকে, হ্যাঁ, প্রোটিনের সাথে যদি আমার শর্করা থাকে, তাইলে এটাকে কি বলবো? তাইলে এটাকে আমরা বলি গ্লাইকো প্রোটিন। তাহলে এটাকে কি বলবো? গ্লাইকো প্রোটিন। গ্লাইকো প্রোটিন, ঠিক আছে। তাহলে প্রোটিনের সাথে শর্করা থাকলে গ্লাইকো প্রোটিন, লিপিডের সাথে শর্করা থাকলে গ্লাইকোলিপিড, তাই না? গ্লাইকোলিপিড। সো এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে আমরা কি বলি? এইটা আর এইটাকে একত্রে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। কি বলবো? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকো মানে কি? শর্করা। আবারও বলতেছি, গ্লাইকো দিয়ে আমরা এখানে কি বুঝাচ্ছি? শর্করা, ঠিক আছে, গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স মানে কি?
ভাইয়া গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে আমরা গ্লাইকোক্যালিক্স বলি। এখন গ্লাইকোপ্রোটিন কি আবারও বলি, এই যে প্রোটিনটা আছে এই প্রোটিনের সাথে যদি তোমার শর্করার চেইন এরকম শর্করা যুক্ত থাকে তাহলে এটাকে বলি গ্লাইকোপ্রোটিন। আর যদি লিপিডের সাথে এর শর্করা যুক্ত থাকে তাহলে এটাকে গ্লাইকোলিপিড। সহজ কথা, হ্যাঁ, শর্করা আর লিপিড, গ্লাইকোলিপিড, এদেরকে একসাথে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। তাহলে আমার মোটামুটি লেভেলিং ডান। এখন এদের চারপাশে কি থাকে, এমনিতে কি থাকে, এই যে তোমার হচ্ছে কোলেস্টেরল। এই যে এদের চারপাশে এরকম কোলেস্টেরল থাকে, এদের এখানে কোলেস্টেরল থাকতে থাকবে। এই যে জায়গাগুলোতে কি থাকে, কোলেস্টেরল। এগুলোতে কি থাকে, কোলেস্টেরল থাকবে। ঠিক আছে, কোলেস্টেরল, এমনিতে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল থাকে। ঠিক আছে, কোলেস্টেরল থাকে। কি গেল, কই গেল? ওকে, দেখো তাহলে এই কোলেস্টেরল, তাহলে আমরা ফ্লুইড মোজাইক মডেল মোটামুটি ডান, শেষ। তাহলে আমাদের আর কিছু নাই তো, এই যে দেখো এরপরে আমাদের আর কেমন কিছুই নাই, এটা একদম সোজা জিনিস, বুঝতে পারছো, একদম সোজা, শেষ। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের তাহলে এখন এই যে এগুলা যেগুলো আমরা এতক্ষণ বলছি সেগুলাই এখানে আছে। দেখো ফসফোলিপিড বাইলেয়ার, এখানে কি থাকে, এক অণু গ্লিসারলের সাথে 2 অণু নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ ও একটি ফসফেট মাথা থাকে। আচ্ছা, তারপর প্রোটিন থাকে 3 ধরনের প্রোটিন। কয় ধরনের প্রোটিন? 3 ধরনের, ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপরে বলছি গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে আমরা কি বলি, গ্লাইকোক্যালিক্স বলি। কোলেস্টেরল, ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে, এই যে ফাঁকে ফাঁকে কিছু কোলেস্টেরল থাকে। তাহলে আমরা বললাম 4টা পয়েন্ট। যখন তুমি এগুলা সিকিউতে, কিন্তু ভাইয়া এটা অনেক আসে, আবারও বলতেছি এটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ফ্লুইড মোজাইক মডেল সিকিউতে এটা আসে। সো তখন তুমি ছবি আঁকবা, একটু আগে ভাইয়া যেমন ছবি আঁকছে তুমিও ছবি আঁকবা, আঁকার পরে তারপরে এইগুলো পয়েন্টে তুমি ব্যাখ্যা করবা যে ফসফোলিপিড বাইলেয়ার, ওইখানে ভাইয়া যেমনে বলছি ওগুলাই এখানে কথাগুলো লিখবা। মেমব্রেন প্রোটিন, 3 ধরনের প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো কি বাহক হিসেবে কাজ করে, পরিবহন করে। গ্লাইকোক্যালিক্স কি এটাও বলবা, কোলেস্টেরল কি এটাও তোমরা বলবা। ঠিক আছে, ওকে, তোমরা রেস্ট নাও। তাহলে এতটুকু থাকুক আমাদের আজকে, ঠিক আছে, তোমরা 10-15 মিনিট রেস্ট নাও। ওকে, আজকে এতটুকু থাকুক, কালকে এরপর থেকে ফ্লুইড মোজাইক মডেলের তারপরের অংশটা থেকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে কেমন লাগলো তোমরা মাস্ট রিভিউ দিবা, ঠিক আছে, রিভিউ দিবা, জানাবা তোমাদের কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে। এবং হচ্ছে আবার বৃহস্পতিবার তোমাদের সাথে ভাইয়ের দেখা হবে। সো দ্যাটস ইট। ওকে, ওকে, তাহলে তোমরা রেস্ট নাও। আর এইচএসসি 26 বন্দি পাঠশালা ওই গ্রুপে তোমরা পোস্ট করো, ঠিক আছে, পোস্ট করো এবং হচ্ছে তোমরা জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। ওকে, টাটা, গুড বাই।